একজন সাধারণ চাকরিজীবী মানুষ হুট করেই তার স্ত্রী ও সন্তানকে হারিয়ে ফেলে। দুটো চোর এসে তার স্ত্রী ও ছেলেকে খুন করে পালিয়ে যায়। লোকটির জীবন প্রায় অচল হয়ে পড়ে, কিন্তু সে এর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। সে এর বদরানিতে চোরেদের বউদের সাথে যা করে, এরপর তার জীবনে কি নেমে আসে, আর সে কি পারবে তার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ নিতে? স্বাভাবিক একটা মানুষের জীবন অস্বাভাবিক হতে বেশিক্ষণ সময় লাগে না, আর সেটারই প্রমাণ যেন এই সিনেমাটি। হাই ফ্রেন্ড, আমি রানা, আর আপনারা দেখছেন সিনেমা উইথ রানা। চলুন তাহলে দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমা শুরুই হয় একটা ব্যাংকে দেখিয়ে, যেখানে দুজন লোক এসে ব্যাংকে ঢুকে শাটার লাগিয়ে দেয় আর ব্যাংকে লুটপাট করতে থাকে। এরপরে সেখানে নিশা তার ছেলেকে দেখানো হয়, যারা শপিং করে সবেমাত্র গাড়ির কাছে যাচ্ছিল। আর তখনই সেই দুজন ব্যাংক ডাকাত বাইরে বেরিয়ে আসে, আর তারা সুযোগ পেয়ে জোর করে নিশা গাড়িতে উঠে বসে। ডাকাতরা তখন তার গাড়িটি নিয়ে পালাতে শুরু করে, আর এটা দেখে তো নিশা ভীষণ ভয় পেয়ে যায়। নিশা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন সেই দুজন ডাকাতের মধ্যে একজন বন্দুক বার করে নিশাকে চুপ করতে বলে। এরপর দেখা যায় নিশার গাড়ির পেছনে পেছনে পুলিশ তাদের ফলো করতে শুরু করে দিয়েছে, আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে নিশার ছেলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। এটা দেখে নিশার আগে সেই দুজন ডাকাতের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়, আর তাদের মধ্যে একজন হুট করে নিশাকে গুলি করে বসে, আর নিশা সেখানেই মারা যায়। আর সেই ডাকাত দুটির মধ্যে একজন পুলিশের হাত থেকে বাঁচার জন্য বন্দুকটি নিয়ে আর টাকা পয়সা নিয়ে সুযোগ পেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। অন্যদিকে গাড়িতে থাকা সেই ডাকাত সদস্যটি পুলিশের কাছে ধরা পড়ে, কিন্তু নিশাকে দেখা যায় সে এখনো জীবিত আছে। তখন নিশাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর সিন কাট হলে আমাদের দেখানো হয় নিশার হাজবেন্ড রাঘবকে, যে একটা কোম্পানিতে কাজ করে। সে একটি মিটিংয়ে ব্যস্ত ছিল, আর মিটিং শেষ হওয়ার পরেই তার কাছে একটা ফোন কল আসে। আর খবর পাওয়া মাত্রই রাঘব সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। নিশা তখন আইসিইউতে ভর্তি ছিল। ডক্টর তখন রাঘবকে এসে জানায় আপনার স্ত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। নিশাকে এই অবস্থায় দেখে রাঘব কান্নায় ভেঙে পড়ে। নিশা এই অবস্থাতেও রাঘবকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু কিছু বলার আগেই নিশা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর রাঘব তার ছেলেকে খুঁজতে খুঁজতে মর্গে চলে আসে, আর নিজের চোখের সামনে প্রাণের থেকেও প্রিয় সন্তানের মৃতদেহ পড়ে থাকতে দেখে সে পাথরে পরিণত হয়। এরপর রাঘব তার বাড়িতে ফিরে আসে। ঘরে এসেই সে তার বউ বাচ্চার শূন্যতা অনুভব করে। তাই সে তার স্ত্রী ও বাচ্চার ব্যবহৃত জিনিসের দিকে তাকিয়ে কান্না করতে থাকে, কারণ সে ভালো করেই জানে তার প্রিয় মানুষগুলো কখনো আর তার কাছে ফিরে আসবে না। এরপর রাঘব নিশার করে রাখা শেষ রান্নাটুকু ফ্রিজ থেকে বার করে খেতে থাকে, আর আজ সকালে খাবার খাওয়ার সময় তারা কত মজা করেছে সেই কথাগুলো মনে করতে থাকে। যা মনে করে রাঘব আবার কান্নায় ভেঙে পড়ে। আর এইদিকে সেই ডাকাত দলের সেই সদস্যকে দেখানো হয়, যে মনের সুখে খেয়েই চলেছে। তখন পুলিশ অফিসার এসে তাকে চড় মারে আর বলে, বল তোর সঙ্গী কোথায় আছে। আর এই লোকের নাম হচ্ছে নায়েক। সে তার পার্টনারের ব্যাপারে কোনো কিছুই বলে না। সে নানা রকম বাহানা শুরু করে দেয়, বলে তার পার্টনারের সঙ্গে তার নাকি একদিনেরই পরিচয়, তাই সে পার্টনারের সম্পর্কে কোনো কিছুই জানে না। সে আরো বলে, বিশ্বাস করুন স্যার, আমি এই খুনটা করিনি, আমি তো গাড়ি ড্রাইভ করছিলাম, আর বন্দুকটা ছিল আমার ওই পার্টনারের হাতেই। তারপর পুলিশ সেই ব্যাংকে থাকা সিসিটিভিটা চেক করে, দেখে সত্যিই নায়কের পার্টনারের হাতেই বন্দুকটা ছিল। তাই তারা ভেবে নেয় নায়ক নয়, হয়তো তার পার্টনারই এই দুটো খুন করেছে। এরপর অনেকদিন পার হয়ে যায়। এরপর একদিন দেখি রাঘব থানায় এসেছে নায়কের সাথে দেখা করতে। নায়ক তখন রাঘবকে দেখা মাত্রই তার পা ছুঁয়ে প্রণাম করে, আর সে এমনভাবে কথা বলতে থাকে আর এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যেন তার কোনো দোষই নেই, সে কিচ্ছু করেনি। সে রাঘবকে সমবেদনা জানাতে থাকে। এরপর হঠাৎ করেই নায়ক রাঘবের কানের কাছে গিয়ে বলে, যত টাকা মেরেছি তার অর্ধেক তোমায় দেব, যদি তুমি আমাকে এই জেলখানা থেকে বেরোনোর ব্যবস্থা করে দাও। আর কথা শুনে রাঘব প্রচন্ড রেগে গিয়ে নায়ককে বাজেভাবে মারতে থাকে। পুলিশ এসে তখন রাঘবকে শান্ত করে আর তাকে জেলের বাইরে নিয়ে যায়। রাঘব তখন একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করে নায়কের ব্যাপারে সমস্ত তথ্য বের করার জন্য। একদিন নায়কের মা নায়কের সঙ্গে দেখা করতে আসে, আর তার পিছু পিছু ডিটেকটিভ জোশীও আসে। এরপর নায়কের মা যখন জেলখানা থেকে বাইরে বেরিয়ে আসছিল, আর তখন জোশী নায়কের মাকে কিছু ইমোশনাল কথা বলে নায়কের সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়। আর কথায় কথায় ডিটেকটিভ জোশী জানতে পারে নায়কের একজন ঝিলমিল নামে গার্লফ্রেন্ডও আছে। আর এই কথাটা ডিটেকটিভ জোশী এসে রাঘবকে জানায়। এরপর রাঘব ঝিলমিলের খোঁজে বেরিয়ে পড়ে। আসলে ঝিলমিল ছিল একজন পতিতা, আর তখন রাঘব কাস্টমার সেজে তার কাছে যায়। তখন ঝিলমিল রাঘবকে আকৃষ্ট করার জন্য ডান্স করতে থাকে। হঠাৎ করে রাঘব ঝিলমিলের হাত দুটো খাটের সঙ্গে বেঁধে দেয়, আর রাঘব ঝিলমিলকে জিজ্ঞাসা করে, বল নায়ক আর তার পার্টনারের ব্যাপারে তুই কি জানিস। রাঘবের মুখে এরকম কথা শুনে ঝিলমিল প্রচন্ড ভয় পেয়ে যায়। ঝিলমিল স্বীকার করে নেয় সে নায়ককে ভালোবাসে, কিন্তু সে তার পার্টনারের সম্পর্কে কিচ্ছু জানে না। এরপর রাঘব ঝিলমিলকে বলে, সে যদি নায়কের পার্টনারের সম্পর্কে কোনো তথ্য আনতে পারে তবে সে তাকে 35 লক্ষ টাকা দেবে। আর এর পরের দিন সকাল হলেই দেখা যায় ঝিলমিল নায়কের সাথে দেখা করতে গেছে জেলের মধ্যে। আর নায়ক এখানে জেলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিলমিলের সঙ্গে অশ্লীল কথা বলতে আরম্ভ করে।
কিন্তু এরপর ঝিলমিল নায়ককে তার পার্টনারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নায়ক ঝিলমিলকে তার পার্টনারের ব্যাপারে কোনো তথ্যই বলে না। এর পরের রাতে রাঘব আবার ঝিলমিলের কাছে আসে। ঝিলমিল রাঘবকে বলে নায়ক তার পার্টনারের ব্যাপারে কোনো কিছুই বলেনি, তাই সে কোনো তথ্য আনতে পারেনি। এরপর রাঘব ঝিলমিলকে অনেকগুলো টাকা দেয়, আর কোনো তথ্য আনতে না পারায় শাস্তিস্বরূপ ঝিলমিলের মেশিনটা একটু চালিয়ে দেয়। এর পরের দিন এই কেসের রায় দেয় জজ। এতে নায়কের 20 বছরের কারাদণ্ড হয়, কিন্তু তার মৃত্যুদণ্ড হয় না। কিন্তু রাঘব এই বিচারে একদম সন্তুষ্ট হতে পারে না, তাই সে পুনে শহর ছেড়ে বাদলাপুর নামের একটা জায়গায় এসে থাকতে শুরু করে। এদিকে জেলখানাতে দেখতে পাই যেখানে নায়কের থাকতে একদম ভালো লাগছিল না, তাই সে জেল থেকে পালানোর চেষ্টা করে। তাই সে ট্রাকে ওঠে সবজির বস্তার মধ্যে ঢুকে বসে পড়ে, কিন্তু সে ব্যর্থ হয়, পুলিশ তাকে ধরে ফেলে। আর এরপর কেটে যায় 15টা বছর। এরপর রাঘবকে দেখা যায় সে বাদলাপুরের একটি নির্জন এলাকায় একটি বাড়িতে একাই জীবনযাপন করছে। একদিন তার কাছে সোহানা নামের একটা মানবাধিকার কর্মী আসে। সে রাঘবের সঙ্গে দেখা করতে এসেছিল নায়ককে জেলখানা থেকে মুক্তি দেওয়ার সুপারিশ নিয়ে। সেখানে সোহানার মুখে জানা যায় যে নায়কের ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে সে আর বেশি দিন বাঁচবে না। তাই মানবতার খাতিরে রাঘব যদি এই কেসটা উঠিয়ে নেয় তাহলে নায়ক জেল থেকে মুক্তি পাবে। আর এই কথা শুনে রাঘব সোহানাকে রেগে মেগে বাড়ি থেকে চলে যেতে বলে। সোহানা চলে যাওয়ার আগে তার নাম্বারটা রাঘবের হাতে দিয়ে বলে, যদি কখনো সিদ্ধান্ত পাল্টান আমাকে ফোন করে জানাবেন। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন দেখা যায় রাঘব জেলখানায় এসেছে নায়কের সঙ্গে দেখা করতে। রাঘবকে দেখে নায়ক মায়াকান্না শুরু করে দেয়। তখন রাঘব বলে, এসব করে কোনো লাভ হবে না, শুধুমাত্র তোর পার্টনারের নাম বল, আমি তোকে এখান থেকে বের করানোর ব্যবস্থা করব। কিন্তু নায়ক এতে রাজি হয় না। রাঘব সেখান থেকে রাগ করে বাইরে বেরিয়ে যায়। এরপর সেই দিন রাত্রে রাঘবের বাড়িতে নায়কের মা আসে, আর সে বলে, আমি জানি নায়কের পার্টনার কে, আমি তোমাকে নায়কের পার্টনারের নাম ঠিকানা সব বলবো, কিন্তু শর্ত শুধু একটাই, নায়ককে জেল থেকে বের করতে হবে। রাঘব তো এটাই চাইছিল, সেও রাজি হয়ে যায়। এরপর রাঘব বেরিয়ে পড়ে সেই পার্টনারকে খুঁজতে। আর অন্যদিকে রাঘব কেস তুলে নেওয়ার কারণে নায়কের সাজাও মুকুব হয়ে যায়। সে ঠিক করে ডাকাতি করা ওই টাকা দিয়ে ব্যাংককে গিয়ে সেটেল হয়ে যাবে। এরপর দেখা যায় রাঘব একটা লোকের পাশে দাঁড়িয়ে আছে, আর এই লোকটার নাম হচ্ছে আরমান। বর্তমানে সে একজন খুব বড় ব্যবসায়ী, আর এই হলো নায়কের সেই পার্টনার। এরপর রাঘব সবসময় আরমানের পরিবারের উপর নজর রাখতে থাকে। একদিন রাত্রে দেখা যায় আরমানের স্ত্রী নাতাশার গাড়িটি খারাপ হয়ে যায়। রাস্তা অনেক নির্জন ছিল, তাই নাতাশার খুব ভয় লাগছিল। কিন্তু তখনই সেখানে রাঘব আসে, নাতাশাকে সাহায্য করে আর তাকে লিফট দেয়। গাড়ির ভেতরে কথা বলতে বলতে তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। এরপর রাঘব নাতাশাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। যাওয়ার আগে নাতাশা রাঘবকে তাদের রেস্টুরেন্টে 1 কাপ কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আর কথা মতো পরের দিন রাঘব পৌঁছে যায় আরমানের রেস্টুরেন্টে। তখন নাতাশা তাকে দেখে বলে, আমার কথা শুনে এখানে আসার জন্য ধন্যবাদ। এরপর সে তার হাজবেন্ড আরমানকে নিয়ে এসে রাঘবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর বলে গত রাতে সেই আমাকে হেল্প করেছিল। এরপর রাঘব আর আরমান দুজনে বসেছিল। তখন আরমান বলে, আপনাকে যেন কোথাও দেখেছি। রাঘব বলে, সেটা বড় ব্যাপার না, আমি তো তোমাকে দেখার জন্য 15 বছর অপেক্ষা করছি। আরমান একটু অবাক হয়ে বলে, আপনি হয়তো কোথাও ভুল করছেন। এরপর রাঘব আরমানকে ওই দিনের কথা মনে করিয়ে দেয়, আর বলে, আমি জানি তুই আমার স্ত্রীর সন্তানকে মেরেছিস। রাঘব পুলিশের ভয় দেখালে আরমান তখন সব স্বীকার করে নেয়। তখন রাঘব বলে, পরের দিন আমি তোর বাসায় আসবো, আর সেখানেই সব কথা হবে। আর কথা মতো পরের দিন রাঘব গিয়ে পৌঁছায় আরমানের বাড়িতে। আর সেখানে রাঘবকে দেখে আরমান আর তার স্ত্রী ভীষণ ভয়ে থাকে। তখন আরমান বলে, সে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল ঠিকই, কিন্তু তার বউ বাচ্চাকে সে মারেনি। কথা বলতে বলতে একসময় আরমান রাঘবকে মোটা অঙ্কের টাকার লোভ দেখায়। এতে রাঘব রেগে গিয়ে আরমানের বাড়িতে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এরপর সে আরমানের স্ত্রীকে নিয়ে বেডরুমে চলে যায়। আর এটা দেখে আরমান প্রচন্ড ছটফট করতে থাকে। এদিকে রাঘব আরমানকে ভয় দেখানোর জন্য একটা নাটক করে, যেন সে আরমানের স্ত্রীর সঙ্গে খারাপ কিছু করছে, আর আরমানও এটাই সত্যি মনে করে। আসলে রাঘব এটা বুঝিয়ে দিল টাকা দিয়ে সবকিছু ফেরত পাওয়া যায় না। আর যাওয়ার সময় রাঘব নাতাশাকে বলে যায়, নায়ক যদি এখানে ফোন করে তাকে অবশ্যই জানাতে। এদিকে দেখি নায়ক তো জেল থেকে ছাড়া পেয়ে ভীষণ খুশি। সে প্রথমে আসে তার মায়ের সঙ্গে দেখা করতে। এরপর সেখান থেকে বের হয় ঝিলমিলের খোঁজে, কিন্তু সে জানতে পারে ঝিলমিল সেখানে আর থাকে না। এরপর নায়ক পৌঁছে যায় ঝিলমিলের নতুন ঠিকানায়। ঝিলমিল নায়ককে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তারপর ঝিলমিলের সঙ্গে কথা বলতে বলতে নায়ক জানতে পারে ঝিলমিল এখন বিবাহিত, সে অন্য পুরুষকে বিয়ে করেছে আর সুখে সংসার করছে। আর এটা শোনার পর নায়ক খুব কষ্ট পায়, কারণ সে ঝিলমিলকে অনেক বেশি ভালোবাসতো। যাবার সময় নায়ক ঝিলমিলের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেয়, আর সেই টাকাগুলো সে খারাপ কাজে ব্যয় করে দেয়। এরপর একদিন নায়ক আরমানকে ফোন করে আর বলে তার ভাগের টাকা আর বিদেশে যাওয়ার পাসপোর্ট নিয়ে বাস স্ট্যান্ডে যেন দেখা করে। আর আরমান এতে রাজি হয়ে যায়। আরমান সেখান থেকে চলে গেলেই নাতাশা রাঘবকে ফোন করে সব জানিয়ে দেয়। রাঘব তখন আরমানকে ফোন করে বলে টাকা আর ভিসা তার হাতে দেওয়ার জন্য। এরপর রাঘব সোয়ানাকে ফোন করে জানায় যে সে কালকে তার বাসায় যাবে দেখা করতে। এর পরের দিন রাঘব আরমানের বাসায় যায় টাকা নেওয়ার জন্য। সেখানে টাকা নেওয়ার পর হুট করে রাঘব একটা নাইটি বার করে নাতাশাকে বলে পরে আসো, যেটা শুনে নাতাশা বেশ অবাক হয় এবং ভয়ও পেয়ে যায়।
তাই সে বাথরুমে গিয়ে আরমানকে ফোন করে আর তাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। নাতাশা স্নান করে আর সেই নাইটি পরে যখন বাইরে আসে সে তো পুরোই চমকে যায়, কারণ সম্পূর্ণ ঘর পলিথিন দিয়ে মোড়ানো ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই রাঘব একটা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে। নাতাশা সঙ্গে সঙ্গে পড়ে যায় আর কিছুক্ষণ পর আরমানও বাড়িতে চলে আসে। আর সে নাতাশার এই অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়ে। দেখা যায় নাতাশা তখনও বেঁচে আছে। আর তখন হুট করেই রাঘব আরমানের উপর হামলা করতে থাকে। সে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে আরমানকে হত্যা করে। আর এরপর চলে আসে সোহানার বাসায় দেখা করার জন্য। আর তারা এখানে কেমন দেখা করছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। রাঘব এখানে দেখা করার সঙ্গে সঙ্গে তার মেশিনটাও চালিয়ে দেয়। মেশিন সার্ভিস করার পর রাঘব আবারও আরমানের বাসায় ফিরে আসে আর সেই লাশ দুটোকে পলিথিনে মোড়ে গাড়িতে তোলে আর দূরে একটা জায়গায় গিয়ে মাটির তলায় পুঁতে দেয়। অন্যদিকে দেখা যায় নায়ক টাকা পাওয়ার আনন্দে সিনেমা হলে বসে সিনেমা দেখছে। তাকে আবার ফলো করছে একটি লোক। আসলে এই লোকটি হচ্ছে একটি পুলিশ অফিসার। সে নায়কের ওপর নজর রাখার জন্য সবসময় নায়কের আশেপাশেই থাকতো। আর এটা নায়ক অনেক আগেই বুঝে গিয়েছিল। এরপর সুযোগ বুঝে নায়ক সেই পুলিশ অফিসারের চোখ ফাঁকি দিয়ে চলে আসে সোজা বাস স্ট্যান্ডে, যেখানে আরমানের আসার কথা ছিল। কিন্তু দেখা যায় একটু পর সেখানে রাঘব আসে আর নায়ককে বলে, তুই যার জন্য অপেক্ষা করছিস সে আর কখনো আসবে না। একথা শোনার পর নায়ক তো বেশ চমকে ওঠে, কারণ তার পার্টনারের কথা তো কারো জানার কথা নয়। এরপর নায়ক সেখান থেকে উঠে চলে যায়। এরপর আরমানের খবর নেওয়ার জন্য তার রেস্টুরেন্টে আসে। তখন সেখানে থাকা স্টাফ বলে সে একবারও আজকে রেস্টুরেন্টে আসেনি। এরপর প্রতিদিন নায়ক আরমানের খোঁজ নেওয়ার জন্য সেই রেস্টুরেন্টে যেতে থাকে। আর এই ব্যাপারটা সেই পুলিশ অফিসারটাও নোটিস করছিল। আর এদিকে আরমান ও তার স্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশ অফিসার সন্দেহ করে হয়তো নায়কই তাদের সঙ্গে কিছু করেছে। তাই সে নায়ককে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর পুলিশ অফিসার আরমানের রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পায় রাঘবকে। তখন রাঘব পুলিশকে জানায় সে একবার আরমানের স্ত্রীকে সাহায্য করেছিল, তাই তারা তাকে এক কাপ চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। পুলিশ ইন্সপেক্টর বলে, তুমি সেই দিন বাদলাপুর ছেড়ে পুনে কেন গিয়েছিলে? তখন রাঘব বলে, আমি সোহানার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন পুলিশ অফিসার বলে, তুমি সেখানে গিয়ে কি করেছিলে? তখন রাঘব সোহানার সাথে খাট কাঁপিয়েছিল সে কথা বলে দেয়। এরপর রাঘব সেখান থেকে চলে যায় আর পুলিশ অফিসার তার জল খাওয়া গ্লাসটা সঙ্গে নিয়ে নেয় রাঘবের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার জন্য। আর এরপর সোহানা এসে রাঘবের উপর চিল্লাচিল্লি করতে থাকে, কারণ রাঘব তার মান ইজ্জত সবকিছু শেষ করে দিয়েছে। আর তখন রাঘবের কথা শুনে বুঝতে পারি এটা ছিল রাঘবের একটা প্রতিশোধ, কারণ সোহানাই প্রথম নায়কের মুক্তির জন্য তার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল। এরপর রাতে বাড়ি ফিরে রাঘব দেখে তার ঘরের তালা ভাঙা। ভিতরে ঢুকেই সে দেখতে পায় সবকিছু ওলটপালট হয়ে আছে। আর তখনই পেছন থেকে নায়ক এসে রাঘবের উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে আর এই ধস্তাধস্তির মধ্যে রাঘব নায়ককে হারিয়ে দেয়। এরপর নায়ক রাঘবকে জিজ্ঞাসা করে, আমার বন্ধু আর আমার টাকাগুলো কোথায়? এরপর রাঘব নায়ককে সমস্ত ঘটনা বলে দেয়, যে তার বন্ধুর সাথে সে কি করেছে। আর বলে, এই টাকা তুই কোনোদিনও পাবি না। তখন নায়ক বলে, এবারে কি আমাকেও মেরে ফেলবি? রাঘব বলে, না, আমি তোকে মারবো না, তোকে আমি দিনে দিনে তিল তিল করে মারবো। এরপর নায়ক সেখান থেকে চলে যাওয়ার আগে রাঘবকে এসে সত্যিটা বলে দেয়, যে সেদিন আমি তোর বউ বাচ্চাকে মেরেছিলাম, সেটা রাগের মাথায় করে ফেলেছিলাম। আমার বন্ধু নির্দোষ ছিল, আর তুই তো একটা ঠান্ডা মাথার কিলার। তুই হাতুড়ি দিয়ে আমার নির্দোষ বন্ধুকে আর তার স্ত্রীকে মেরেছিস। তাহলে বলতো তোর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আর এমনই একটা প্রশ্ন ছুড়ে দিয়ে নায়ক সেখান থেকে চলে যায়। এরপর নায়ক ঝিলমিলের কাছে আসে আর বলে, এই টাকার জন্য আমি জীবনের 15টা বছর নষ্ট করলাম, কিন্তু বাঁচবার মাত্র 10 মাস। ভেবেছিলাম তোকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হবো, জীবনের শেষ সময়টা একটু আনন্দ ফুর্তি করে কাটাবো, কিন্তু তার হলো না। আর ঠিক তখনই ঝিলমিলের হাজবেন্ড সেখানে চলে আসে। সে নায়ককে দেখে প্রচণ্ড রেগে যায় আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। এদিকে ঝিলমিল নায়কের ক্যান্সারের কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়। তাই সে তার হাজবেন্ডের কাছ থেকে লুকিয়ে কিছু টাকা এনে নায়ককে দেয়, যাতে সে চিকিৎসা করাতে পারে। কিন্তু নায়ক সে টাকা নেয় না, বরঞ্চ ঝিলমিলের হাজবেন্ডকে শাসিয়ে বলে, সে যদি কখনো ঝিলমিলের গায়ে হাত তোলে তবে তাকে সে খুন করবে। এরপর ঝিলমিলের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। এরপর সেই পুলিশ ইন্সপেক্টর রাঘবের কাছে আসে। সে একটা গ্লাস দেখিয়ে রাঘবকে ব্ল্যাকমেল করতে থাকে। ইন্সপেক্টর বলে, তুই যে আরমানের বাসায় গিয়েছিলি তাই গ্লাসে থাকা ফিঙ্গারপ্রিন্ট প্রমাণ করে। তখন রাঘব জানায় সে শুধু লাঞ্চ করার জন্য গিয়েছিল। তখন ইন্সপেক্টর জানায়, আমি জানি তুই আরমান আর তার স্ত্রীকে খুন করেছিস। তুই ওই টাকাগুলো ভালোই ভালোই আমাকে দিয়ে দে, তাহলে আমি সব এভিডেন্স নষ্ট করে দেবো। রাঘব এখানে খুব ভালো করেই জানতো যে ইন্সপেক্টরের কাছে কোনো প্রমাণ নেই, কারণ সেদিন খুন করার আগে পুরো ঘর পলিথিন দিয়ে মুড়া দিয়েছিল। ইন্সপেক্টর তখন রাঘবকে হুমকি দিয়ে বলে, তোর হাতে আর মাত্র 2 দিন টাইম আছে। 2 দিনের মধ্যে আমি চাই তুই আমাকে টাকাগুলো দিয়ে দে, তা না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এরপর দেখা যায় রাঘব একটা ফ্যাক্টরির গোডাউনে সেই টাকাগুলো লুকিয়ে রেখেছে। সেই পুলিশ ইন্সপেক্টর আবার টাকা পাওয়ার আশায় রাঘবকে ফোন করে। রাঘবকে হুমকি দিয়ে টাকাগুলো দিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু রাঘব তার কথায় কোনো গুরুত্বই দেয় না। তখন পুলিশ অফিসার ঠিক করে রাঘবকে গ্রেপ্তার করবে। তাকে গ্রেপ্তার করতেই যাচ্ছিল তখনই থানায় নায়ক আসে আর সে সবাইকার সামনে বলে সেই তার বন্ধু আরমান আর তার স্ত্রীকে খুন করেছে, আর লাশ কোথায় গুম করেছে সেটাও বলে দেয়। আর ইন্সপেক্টরের প্ল্যান ভেস্তে যাওয়ায় সে খুব রেগে যায়, নায়ককে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে।
এরপর নায়ককে জেলখানায় পাঠানো হয়। প্রশ্ন এখানে একটাই, নায়ক কেন অন্যের দোষ নিজের ঘাড়ে নিল? আসলে তার জীবনে হারাবার মতো কিচ্ছু নেই। সে তার জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে। সে 15 বছর আগে যে পাপ করেছিল, হয়তো তারই প্রায়শ্চিত্ত করতে সে এমনটা করেছে। সে তো আর বেশি দিন বাঁচবে না, তাই মরার আগে চেয়েছিল তার প্রায়শ্চিত্ত করতে। আসলে এই দুনিয়ায় অন্যের ক্ষতি করে কখনোই সুখী থাকা যায় না। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভির গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর ভবিষ্যতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।